আর যদি 5টা বা 10টা নির্দিষ্ট হয় 5 বা 10, এখানে 5 বা 10 এভাবে লিখতে হবে। তাহলে চারিদিকে অসংখ্য পুঙ্কেশ। আচ্ছা, এরপরে এই মাঝখানের এটা হলো গর্ভাশয়ের সেকশন। এই যে গর্ভাশয়, এই গর্ভাশয়ের সেকশন করলে, এই যে গর্ভাশয়, ফুলের গর্ভাশয় সেকশন করলে এই যে এরকম এই অংশটা এখানে আসছে আর কি। গর্ভাশয়ের সেকশনে কি দেখা যায়, যদি তুমি মাইক্রোস্কোপে নিয়ে সেকশনটা মাইক্রোস্কোপে দেখো, সিম্পল মাইক্রোস্কোপে দেখবে যে এখানে 5টা প্রকোষ্ঠ আছে, 1 2 3 4 5, এবং প্রত্যেকটা প্রকোষ্ঠের মধ্যে 2টা করে ডিম্বক আছে, এবং ডিম্বগুলো মাঝখানের অক্ষ থেকে উৎপন্ন। সেই জন্য এখানে অমরাবিন্যাস হলো অক্ষীয়। তাহলে অমরাবিন্যাস অক্ষীয়, প্রকোষ্ঠ 5টা, প্রত্যেক প্রকোষ্ঠে 2টা করে ডিম্বক আছে। নিচের দিকে পুষ্পপতিক নামটা লিখতে হবে, কথাটা লিখতে হবে। এই যেমন আমরা একটা চিত্র আঁকছি, ফুলের নম্বরটা লিখছি, এখানে পুঙ্কেশ্বর রাখলে পুঙ্কেশ্বর লিখছি, এখানে পুষ্পপতিক লিখছি, এই যে পুষ্প সংখ্যা লিখছি, এই কথাগুলা বইতে যেভাবে আছে সেভাবে লিখতে হবে। এখন আসো আমরা পরীক্ষার সময় কী কাজ করব বা কীভাবে নাম্বার নেব। অনেকগুলো বর্ণনা কথাবার্তা আসতেছে, অনেকগুলো ছবি আঁকা আছে। এখন আমি কি করব, পরীক্ষায় নাম্বার নেওয়ার জন্য আমাকে কী কাজ করতে হবে। উপরের ক্লাসে হলে 2টা ফুল দেওয়া হয়, শাখা সহ ফুল দেওয়া হয়, পাতা সহ ফুল দেওয়া হয়। তোমাদের ইন্টারমিডিয়েট ক্লাসে শুধুমাত্র ফুল দেওয়া হবে, যে পাতা সহ ওটা, শাখা সহ না, ডাল সহ, মূল সহ না। তাহলে আমরা এই দেখো একসাথে না ফুল থেকে বর্ণনা শুরু করি। আচ্ছা, ফুলের মধ্যে আমরা যে বৈশিষ্ট্যগুলো পাবো সেই বৈশিষ্ট্যগুলোই আমাদের শনাক্তকর বৈশিষ্ট্যের মধ্যে আসতে হবে। আচ্ছা, তাহলে একটা যদি ফুল দেওয়া হয়, তোমাকে ফুলের লম্বচ্ছেদ করবে, এই যে ফুলের লম্বচ্ছেদ, ফুলের লম্বচ্ছেদ করবে এবং ফুলের লম্বচ্ছেদের ছবি আঁকবে। এখানে নাম্বার আছে, ফুলের লম্বচ্ছেদ করার জন্যও নাম্বার আছে, ফুলের লম্বচ্ছেদ আঁকার জন্যও নাম্বার আছে। তাহলে দেখো, জবা ফুল যদি দেওয়া হয়, প্রথমে ফুলের লম্বচ্ছেদ করে টেবিলে রেখে দিবে, সেখানে একটা মার্ক, তোমার আলাদা মার্ক চলে গেল। করছো না করছো দেখবে এক্সামিনার, যে লম্বচ্ছেদ করছো তাকে নাম্বার দেবে, যে লম্বচ্ছেদ না করে এমনি টেবিলে ফেলে রাখছো তাহলে তাকে নাম্বার দেবে না, লম্বচ্ছেদের নাম্বার চলে যাবে। যে ছবি আঁকছো ছবির নাম্বার পাবে, এই যে লম্বচ্ছেদ ছবি আমি এখানেও আঁকছি একটু করে, এখানেও দেখো বইতে আছে। এটা এঁকে বিভিন্ন অংশ লেবেলিং করতে হবে, নিচে নাম লিখতে হবে, এটার জন্য একটা নাম্বার আছে, তাহলে এটা আমাকে করতে হবে। আচ্ছা, তোমাদের এখন যে প্রশ্নের নাম্বার বন্টন, সেখানে পুষ্পপ্রতীকের মধ্যে নাম্বার আছে, তাহলে পুষ্পপ্রতীকটা আঁকতে হবে। পুষ্পপ্রতীকটা আঁকতে হবে কিভাবে, যে মাতৃঅক্ষর আঁকার পর উপবিধিগুলা মুক্ত ধরনের, বিধিগুলা ভালভেট ধরনের, দলগুলা টুস্টের ধরনের, তারপরে এই যে অসংখ্য পুঙ্কেশ দিয়ে চারিদিকে দেখাবে, তারপর গর্ভাশয় সেকশন করে এখানে যে অঙ্গবিন্যাস সক্রিয়, প্রত্যেক পোস্টের 2টা করে ডিম্বক আছে, এই ছবিটা এঁকে নিচের দিকে পুষ্পপ্রতীক লিখতে হবে। তাহলে এটা আঁকার জন্য নাম্বার আছে, এটা আঁকার জন্য নাম্বার আছে, আর ফুলটা কাটার জন্য নাম্বার আছে। তারপর দেখো উপরের ক্লাসে পুষ্প সংকেতের মধ্যে নাম্বার থাকে, গর্ভাশয় সেকশন করার জন্য নাম্বার থাকে উপরের ক্লাসে, তোমাদের ক্লাসে নাই। ইন্টারমিডিয়েট ক্লাসে শুধুমাত্র কিছু নাম্বার কোথায় আছে, লম্বচ্ছেদের নাম্বার আছে, পুষ্পপ্রতীকের নাম্বার আছে, তারপর আছে শনাক্তকারী বৈশিষ্ট্য লেখা, গোত্রের নাম লেখা। এই দেখো কারণ সহ শনাক্তকরণ 1 2 3 4 5। এখন কারণ সহ শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি কি লিখবো, যেমন এই যে আমরা এই যে কারণ সহ শনাক্ত বস্তুগুলো এখানে লেখা আছে। যেমন কচি অংশে আমরা বলি যে মিউসিলেস থাকে, অর্থাৎ এই ফুলটা যখন তুমি বিভিন্ন অংশ আলাদা করবে, তখন দেখবে যে হাতে আঠালো পদার্থ লাগে, সেগুলো বলা হয় মিউসিলেস। অর্থাৎ মালবেসি গোত্রের ফুলের মধ্যে, গাছের মধ্যে, ফলের মধ্যে কি থাকে, মিউসিলেস থাকে একদম। 2 নম্বরও লিখতে পারো, ফাতা সহ যদি দেওয়া হয় উপগোত্র তাকে লেখা যায়। আচ্ছা, লিখলেও লিখতে পারো। এরপর দেখো এখানে উপবৃত্তি থাকে, এই যে উপবৃত্তাংশ, তাহলে মালবেসি গোত্রের মধ্যে উপবৃত্তাংশ থাকে, অন্য গোত্রের মধ্যে উপবৃত্তাংশ নাও থাকতে পারে। আমাদের মালবেসি গোত্র থাকে বলে আমরা সেটা লিখি। আচ্ছা, তারপর দেখো ফুলের এই যে পাপড়ি বা দলমণ্ডল, এটার বিন্যাস হলো টুইস্টেড বা পাকানো। জবা ফুলের, তাহলে আমরা জবা ফুলের বা মালবেসি গোত্রের বৈশিষ্ট্য কথার মধ্যে আসতেছি। বৈশিষ্ট্য যেগুলো তোমাকে সুন্দরভাবে এখানে লিখছে, এই কথাগুলো তোমাকে খাতায় লিখতে হবে, মুখস্থ রাখতে হবে, ভাইভাতে জিজ্ঞেস করলে বলতেও হবে, জিজ্ঞেস করতে পারে তুমি কি ফুল পাইছো, তুমি কি পাইছো, আজকে স্যার আমি মালবেসি গোত্র নির্ণয় পাইছি, দেখে মালবেসি গোত্রের জবার বৈজ্ঞানিক নাম বলো, তাহলে জবার বৈজ্ঞানিক হিবিস্কাস রোজা সাইনেন্সিস, হিবিস্কাস রোজা সাইনেন্সিস নামটা মুখস্থ করবে। দেখো বৈজ্ঞানিক নাম লেখার প্রথম অক্ষর বড় হাতে আর সবগুলো ছোট হাতে, প্রথম অক্ষরটা বড় হাতে লিখতে হয় আর সবগুলাই ছোট হাতে। বৈজ্ঞানিক নাম লেখার সময় 2টা অংশ, একটা গণনাম, একটা প্রজাতি নাম। এই দেখো
গণনামের প্রথম অক্ষর বড় হাতে, প্রজাতি নামের প্রথম অক্ষর ছোট হাতে। অর্থাৎ বৈজ্ঞানিক নাম লিখতে গেলে প্রথমটা বড় হাতে দিয়ে শুরু করতে হয় আর সবগুলো ছোট হাতে। এবং গণনাম, প্রজাতি নাম একটু ফাঁক করে আলাদা করে লিখতে হবে এবং তার নিচে আন্ডারলাইন করতে হবে। বৈজ্ঞানিক নাম লেখার অনেকগুলো নিয়ম, যেমন রোমান অক্ষরে লিখতে হয়। তারপরে বৈজ্ঞানিক নামের দুটো অংশ, একটা গণনাম, একটা প্রজাতি নাম। বৈজ্ঞানিক নামের নামের অংশ প্রথম অক্ষর বড় হাতের দিয়ে লিখতে হয়, প্রজাতি নামের প্রথম অক্ষর ছোট হাত দিয়ে লিখতে হয়। আচ্ছা, লেখাগুলা ইটালিক স্টাইলে লিখতে হয়, অর্থাৎ একটু বাঁকা করে লিখতে হয়। আমরা যখন হাতে লিখি বা বাঁকা করে লিখতে পারি না বলে বিধান হলো, নিয়ম হলো, পরীক্ষা যেহেতু হাতে লিখে পরীক্ষা দিবে, হাতে লিখলে অবশ্যই বৈজ্ঞানিক নামের নিচে আন্ডারলাইন করতে হবে। আর বলতে পারো স্যার বইতে তো বৈজ্ঞানিক নাম আছে, সেখানে তো আন্ডারলাইন নাই, ওরা ইটালিক ফর্মে লিখছে। বইতে বৈজ্ঞানিক নামগুলো ইটালিক ফর্মে লিখছে বলে ওখানে আন্ডারলাইন নেই। কিন্তু আমরা যেহেতু পরীক্ষা দেবো, হাতে লিখে পরীক্ষা দেবো, সেই জন্য গণনামের নিচে একবার, প্রজাতির নামের নিচে একবার আন্ডারলাইন করতে হবে। এই দেখো হিবিস্কাস, এটা হলো গণনাম। রোজা সাইনেন্সিস, এটা হলো প্রজাতি নাম। দুটার নিচে আলাদা টান দিতে হবে এবং বানান ঠিক থাকতে হবে। বৈজ্ঞানিক নামের বানানগুলো ঠিক থাকতে হবে। ঠিক একইভাবে মালভেসি গোত্র, এই কথাটা ইংরেজিতে তোমাকে শিখতে হবে, বাংলা লিখলে হবে না। বৈজ্ঞানিক নাম বা গোত্রের নামটা ইংরেজি লিখতে হবে। আচ্ছা যাক, এখন আমরা এই যে কারণ সহ গোষ্ঠীর মধ্যে কী কী পাচ্ছি দেখো। প্রথমে লিখবো কি, ফুলের মধ্যে মিউসিলেস আছে। মিউসিলেস কি? আঠালো পদার্থ। 2 নম্বর লিখবো কি, এর হাতে উপবৃতি আছে। জবা ফুলে বা মালভেসি গোত্রের ফুলের মধ্যে উপবৃতি থাকে। 3 নম্বর লিখতে পারো, ইহার দলমণ্ডলগুলো টুইস্টেড বা পাকানো। মালভেসি গোত্রের দলমণ্ডল টুইস্টেড বা পাকানো। তুমি যদি লিগুমিনোসি করতে যাও, লিগুমিনোসি গোত্র করো, এই যে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সেখানে লিখতে হবে ইমব্রিকেট। আর মালভেসি লিখতে যে আমরা টুইস্টেড, এখানে লিখতেছি টুইস্টেড বা পাকানো। আর যদি কৃষ্ণচূড়া, রাধাচূড়া সেখানে যাও, সেখানে লিখতে হয় কি ইমব্রিকেট। তাহলে আমাদেরকে টুইস্টেড বলে টুইস্টেড লিখবো। তারপর দেখো পুংকেশর। পুংকেশর অসংখ্য, পুংকেশর অসংখ্য এবং একগুচ্ছ। অনেকগুলো পুংকেশর একসাথে থাকে বলে আমরা সেগুলোকে বলা হয় একগুচ্ছ পুংকেশর। কোনো কোনো সময় দ্বিগুচ্ছ পুংকেশরও পাওয়া যেতে পারে। যেমন তোমরা শিম গাছের মধ্যে দ্বিগুচ্ছ পুংকেশর পাওয়া যায়, 9টা একটা গুচ্ছ গঠন করে, একটা আলাদা থাকে। তখন দুটো গুচ্ছ হয় বলে সেখানে দ্বিগুচ্ছ পুংকেশর হয়। কোথায়? শিম গাছ, অপরাজিতা ইত্যাদি ইত্যাদির মধ্যে। কিন্তু আমাদের জবার মধ্যে সবগুলো পুংকেশর একসাথে থাকে, একগুচ্ছ গঠন করে, সেজন্য বলা হয় কি একগুচ্ছ পুংকেশর অসংখ্য একগুচ্ছ। আরেকটা কথা বেশি করে লিখতে হবে কি, ইহার এই যে পরাগধানী, পুংকেশরের পরাগধানীগুলা বৃক্ষাকার। জবা ফুলের পুংকেশরের পরাগধানী বৃক্ষাকার, অর্থাৎ কিডনি শেপ। অন্য ফুলের মধ্যে আয়তাকার, ডিম্বাকার বিভিন্ন ধরনের থাকতে পারে, কিন্তু আমার মালভেসি গোত্রের মধ্যে পরাগধানী হলো বৃক্ষাকার। উল্টা বাংলা ফাঁসের মতো করে এইটা বৃক্ষাকার। আচ্ছা, তারপর আসো, পরাগধানীতে যে রেণুগুলো থাকে সেগুলো দেখতে বড় এবং কণ্টকিত, বইতে ভাবে লেখা আছে। তুমি যদি পুংকেশর মাইক্রোস্কোপ দেখো পুংকেশর, তখন বুঝবে যে এই যে পরাগ রেণুগুলো বড় বড় মাইক্রোস্কোপে দেখা যায়। খালি চোখে দেখার প্রশ্নই আসে না, মাইক্রোস্কোপ দেখলে একটু বড় বড় দেখা, এবং তার গায়ের মধ্যে আঁশ কাটা কাটা এরকম যদি দেখতে পাও, তখন বুঝবে যে পুংকেশরগুলো কণ্টকিত, পরাগ রেণুগুলো কণ্টকিত। এখানে পরাগধানীর মধ্যে প্রকোষ্ঠ একটা। তাহলে দেখো, আমি আবার বলতেছি, এখানে 1 নম্বর আমরা কি লিখবো, ফুলটার মিউসিলেস যুক্ত। 2 নম্বর লিখতে পারো উপবৃতি আছে, উপপত্র থাকতে পারে, আছে। 3 নম্বর লিখতে পারো এহার মধ্যে উপবৃতি আছে, ফুলের মধ্যে উপবৃতি আছে। 4 নম্বর লিখতে পারো এহার পুষ্পপত্র বিন্যাস, দলের পুষ্পপত্র বিন্যাস টুইস্টেড বা পাকানো। তারপরে এহার পুংকেশর অসংখ্য একগুচ্ছ। এহার পুংকেশরের পরাগধানীগুলো বৃক্ষাকার, পরাগধানীগুলো বড় ও কণ্টকিত, পরাগধানের ভিতরে এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এই কথাগুলো যখন আমরা 1, 2, 3, 4 দিয়ে লিখবো, কাজেই ইহা মালভেসি গোত্রের অন্তর্গত। এই বইতে দেখো, এই বৈশিষ্ট্যগুলো লেখার পর কাজেই উপরিলিখিত বৈশিষ্ট্যের জন্য নমুনাটি মালভেসি গোত্রের অন্তর্গত। এই কথাগুলো খাতায় 1 নম্বর 2 নম্বর দিয়া লিখতে হবে। এগুলোই হলো শনাক্তরের বৈশিষ্ট্য। এই শনাক্ত 1, 2, 3, 4 লিখে কাজে ইহা মালভেসি গোত্রের অন্তর্গত। তাহলে আমার এই যে বৈশিষ্ট্যগুলো লেখার জন্য নাম্বার আছে, গোত্রের নাম ইংরেজি লেখার জন্য নাম্বার আছে,
চিত্র আঁকার জন্য নাম্বার আছে, পুষ্পপতি লেখার জন্য নাম্বার আছে। এগুলো আমাকে শিখে ফেলতে হবে। তাহলে আমাদের গোত্র নির্ণয়ের মধ্যে আমরা কী কী বলতেছি দেখো। আমরা যদি শুধুমাত্র জবা ফুল দেওয়া হয়, ফুলের প্রথমে আমরা যারা পরীক্ষা নেব স্যাররা থাকবে, তোমাদেরকেও বলবে যে ফুল দেওয়ার সাথে সাথে লম্বচ্ছেদ করে টেবিলের উপর রাখবে। এই যে লম্বচ্ছেদ, একটা ফুল দেওয়া হলে ফুলের বড় মুন্ডর 5টার মধ্যে 3টার একদিকে থাকবে আর 2টা ফেলে দিবে, আর 3টা রাখবে আর 2টা ফেলে দিবে। ডিপ সেকশনটা ডিম্বাশয়ের মাঝখান দিয়ে যাবে, লম্বচ্ছেদ করে টেবিলে রাখবে। এরপর লম্বচ্ছেদের ছবি আঁকার পর শনাক্ত করে বস্তু লিখে অথবা পুষ্পবতীকে পাশে লিখতে হবে। পুষ্পবতী আঁকার পর তারপরে কারণ সহ শনাক্তকরণ বা শনাক্ত করে বস্তু বইতে যেগুলো আছে 1, 2, 3, 4 এগুলো লিখে শেষ লিখতে হবে কাজে ইহা মালবেসি গোত্রের অন্তর্গত। কাজে ইহা মালবেসি গোত্রের অন্তর্গত। মালবেসি কথাটা ইংরেজি লিখতে হবে, বানান ঠিক থাকতে হবে। মালবেসি বানানো ঠিক থাকতে হবে। তোমাদের যে বাইবেতে জিজ্ঞেস করে যে জবা ফুলের বৈজ্ঞানিক নাম কি, হিবিস্কাস রোজা সাইনেন্সিস। যদি বলা হয় লিখে দেখাও, দেখাতে এভাবে লিখতে হবে, আন্ডারলাইন করতে হবে। যদি তুমি এমনি লিখছো, বানান ভুল করলেও তোমার ভুল, আন্ডারলাইন না করলেও ভুল। আচ্ছা, কারো হয়তো বলতে পারো দেখি তুমি এটা ব্যাখ্যা করো। তাহলে এটা ব্যাখ্যা করতে বলে এই যে এখানে মাতৃঅক্ষর, এখানে উপবৃত্তিগুলা মুক্ত, বৃত্তিগুলা ভালভেট, তারপরে দলগুলা টুইস্টেড, তারপরে পুংকেশর অসংখ্য গুচ্ছ, তারপরে গর্ভাশয়ের প্রস্থের মধ্যে প্রকোষ্ঠ 5টি এবং অমরাবিন্যাস পক্ষীয়, প্রত্যেকটা প্রকোষ্ঠ 2টো করে ডিম্বক, অমরাবিন্যাস পক্ষীয়। আচ্ছা, যদি কোনো ছেলেকে বলো, যদি বলা হয় যে তুমি পুষ্প সংখ্যাটা লিখো অথবা ব্যাখ্যা করো, অথবা তুমি বাড়িতে আসছো, টেবিলের মধ্যে এটা লেখা আছে, তোমাকে তুমি এটা পড়ে যাও, তাহলে পড়ে দিলে একটা কী করতে হবে, ফুলটি বহুপতি শুরু। এই যে চিহ্ন দ্বারা ফুল বহুপতি যাবে, এই চিহ্ন দ্বারা ফুলটা উভলিঙ্গ। এই উপবৃত্তির সংখ্যা 5 বা 7 মুক্ত, বৃত্তির সংখ্যা 5 যুক্ত, দলাংশ 5 মুক্ত, পুংকেশর অসংখ্য যুক্ত। এই যে গর্ভপত্রের সংখ্যা 5 এবং গর্ভপত্র যুক্ত। এই রেখা দ্বারা বোঝা যাবে ডিম্বাশয়টা অধিগর্ভ। আর এই মাত্রাটা কি বোঝা যাবে, পুংকেশরের অসম সংযোগ অথবা পুংকেশর দললগ্ন, পুংকেশর দলের সাথে গোড়ার দিকে লাগানো থাকে। তাহলে আমরা পুষ্প সংকেতের ব্যাখ্যাটাও বুঝলাম, পুষ্পবতীদের ব্যাখ্যাটাও বুঝলাম, এখানে লম্বচ্ছেদের মধ্যে কী কী আছে সেটাও দেখলাম। এবং এই যে বৈশিষ্ট্যগুলো, শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো, এগুলো থিওরিতে পড়াইছে, প্র্যাকটিক্যালও আবার তোমাদেরকে মনে করা দিচ্ছি। যেহেতু প্র্যাকটিক্যালের মধ্যে মালবেসি গোত্র মোস্ট ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 20 জন ছাত্র যদি পরীক্ষা দাও, 10 জনের ভাগে মালবেসি গোত্র পড়বে। একটা গ্রুপে যদি 20 জন ছেলে পরীক্ষা দেয়, সেখানে দেখবে কি 10 জনের ভাগে মালবেসি গোত্র পড়তেছে। সেই জন্য না শিখে উপায় নাই। আমরা অন্য গোত্র, যেমন তোমাদের একটা যে ফোয়েসি গোত্র বা দান গোত্র আছে, যখন পরীক্ষা হয় তখন দানের ফুল পাওয়া যায় না, তখন আমরা দানের ফুল দিয়া পরীক্ষা নিতে পারি না। সেই জন্য একটা কমন গোত্র মালবেসি গোত্র এটাই দিতে হয়। তোমরা তাহলে পরীক্ষা এখন খাতায় কী করবো আমরা, প্র্যাকটিক্যাল খাতার মধ্যে প্রথমে তুমি নেম অফ দ্য এক্সপেরিমেন্ট দেখবা, পরীক্ষা তারিখ দিবা, তারিখ দিয়া পরীক্ষার নাম মালবেসি গোত্র পর্যবেক্ষণ। তারপর কি করবে, বর্ণনা আমরা শেখার জন্য, বোঝার জন্য বর্ণনাগুলো করে গেছি। ইন্টারমিডিয়েট ক্লাসের ছাত্রদের জন্য বর্ণনা লেখার দরকার নাই। এই যে দেখো, গোত্র করার সময় বর্ণনা করে গেছে, আমিও ক্লাস করার সময় বর্ণনা করে আসছি। নিয়ম হলো গোত্র পড়াবার সময় আগে বর্ণনাগুলো শিখিয়ে দিতে হয়, না এলে হঠাৎ করে বৈশিষ্ট্য বোঝা যায় না। সেই জন্য আমার ইন্টারমিডিয়েট ক্লাসের ছেলেদের জন্য বর্ণনা লেখার দরকার নেই। আমরা কি করব, এই যে বইতে যে ছবিগুলো আছে, প্র্যাকটিক্যাল খাতার মধ্যে আগে ছবিগুলো সবগুলো আঁকবো, যেখানে যেরকম আছে সেরকমভাবে আঁকবো। আঁকার পর কি করব, শনাক্তকার গোষ্ঠীগুলো লিখবো, তাহলে কাজ শেষ। এখানে দেখো পুষ্পপতিকও আছে, পুষ্প সংকট আছে, লম্বচ্ছেদও আছে, আর ফুল বাড়তি আছে। একটা ফুল না চিনলে তো আর আঁকা যাচ্ছে না। জবা ফুলটা কীরকম, সেই জন্য শাখা সহ একটা ফুল আগে তোমাকে এই অংশগুলো আঁকতে হবে। তাহলে এই সবগুলো আঁকবো, আর এই শনাক্ত করে বসে নিলে কাজ শেষ। তাহলে পরীক্ষার সময় আমরা কী করবো, ফুল যদি দেওয়া হয়
করে লম্বচ্ছেদ করে টেবিলে রাখবো, লম্বচ্ছেদের ছবি আঁকবো, বিভিন্ন অংশ লেবেলিং করে নিচে নাম লিখবো, পুষ্পপ্রতীক আঁকবো, পুষ্পপ্রতীক এঁকে এই অংশগুলো লিখবো, নিচের দিকে পুষ্পপ্রতীক লিখবো। যে পুষ্প সংখ্যাতে বা নাম্বার না থাকলে লেখার দরকার নেই, এমনি শিখে রাখবে। বাইবেতে এটার ব্যাখ্যা প্রায় সময় জিজ্ঞেস করে। এরপরে কারণ সহ শনাক্তকরণ বা শনাক্তকারী বৈশিষ্ট্য, এগুলো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে খাতা লিখতে হবে। তাহলে আমাদের এখানে কাজ হলো কি, সবগুলো ছবি আঁকা, পুষ্প শনাক্তকারী বৈশিষ্ট্য লেখা, বর্ণনা লেখার দরকার নেই। আর এগুলো বোঝার জন্য এই এখানে বর্ণনা যেগুলো আমরা করেছি এগুলো দরকার আছে। কোনো জায়গায় যদি না বুঝে এখান থেকে দেখতে পারো যে এখানে এরাও বর্ণনা করে গেছে আর কি, যে অমরা বিন্যাস, পুষ্পবিন্যাস, পুষ্পপত্র বিন্যাস, পুষ্পপ্রতীক কীভাবে আঁকবে, পুষ্প সংখ্যা কীভাবে আঁকবে, এগুলো এখানে ওরা বর্ণনা করে গেছে। আমরাও সংক্ষিপ্ত বর্ণনা করে গেছি। তিরুজও একবার করেছে, প্র্যাকটিক্যালও আবার তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই জন্য যে তিরুজও ওখান থেকে প্রশ্ন আসে, প্র্যাকটিক্যালও তোমাদেরকে এগুলো প্রশ্ন থাকে এবং অবশ্যই তোমাদের নাম্বার জন্য কাজ করতে হবে। তো যাক, তোমরা এখন খাতার মধ্যে এইসবগুলো এঁকে ফেলবে, এঁকে এখানে যা যা আছে, তারপর শনাক্তকার গোষ্ঠীগুলো লিখে কাজে ইহা মালবেসি গোত্রের অন্তর্গত, অর্থাৎ মালবেসি কথাটা ইংরেজি লিখতে হবে, বানান ঠিক রাখতে হবে, লিখলে কাজ শেষ। তো আজকে তোমাদের এখানে শেষ, সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমরা অন্য জিনিস ধরবো। এরপরে যদি আমরা যা কিছু করছি এগুলো যদি না বুঝে থাকো, আমরা কোনো সমস্যার সম্মুখীন হলে তোমাদেরকে এগুলো আবার বুঝিয়ে দিতে চেষ্টা করবো। অথবা ডিপার্টমেন্টে যদি আমরা স্যার যে কোনো একজন থাকলে, যে কোনো স্যারের কাছে গেলে তোমার যদি এখানে কোথাও দুর্বুদ্ধ লাগে তোমরা জিজ্ঞেস করতে পারো। আর আপাতত তোমরা বলছি যেভাবে আছে বলছি যে সবগুলো ছবি আঁকবে, তারপর পরীক্ষার নাম লিখে ইংরেজি এভাবে লিখবা, একটা তারিখ দিবা, ছবিগুলো আঁকবে, সবগুলো লেখার দুটো আমি দুটোর দিন ছবি আঁকবো, তোমাকে এগুলো সবগুলো আঁকতে হবে শেখার জন্য। সবগুলো ছবি আঁকবে আর এই বস্তুগুলো খাতায় সুন্দর করে লিখে দেবে। বর্ণনা লেখার দরকার না, শুধু এই বস্তুগুলো আর সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকো। আজকে এখানে শেষ।